আচ্ছা, এই উইকেন্ডে আপনারও কি ইচ্ছে করছে পৌঁছে যেতে এমন কোনো জায়গায় যেখানে পাহাড়, ঝর্ণা, শালবন আর নদী সব কিছুই পাবেন একদম হাতের কাছে? এমন একটা জায়গা যেখানে কলকাতা থেকে যখন তখন পৌঁছে যাওয়া যায়। আগের পর্বে আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম আমাদের ঘাটশিলায় প্রথম দিনের অভিজ্ঞতা, আর এই পর্বে শেয়ার করব আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি। তবে একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে চলুন আজ আবার বেরিয়ে পড়ি। সবে ঘাটশিলার ঘুম ভাঙছে, একদম আর্লি মর্নিং, রাস্তাঘাট ফাঁকা, দূরে জাস্ট সূর্যটা উঠছে, মানুষ তাদের দৈনন্দিন কাজ জাস্ট শুরু করছে। এবার ভাবলাম আপনাদেরকে আসল উদ্দেশ্যটা বলেই দিই। বেসিক্যালি যাচ্ছি হচ্ছে খেজুর রসের সন্ধানে। ঘাটশিলা থেকে 2.5 কিলোমিটার দূরে তেঁতুলডাঙা বলে একটা জায়গা আছে, এখানে রাস্তার পাশেই নাকি খেজুর রস বিক্রি করেন। তো এখন এক্সপ্লোর করতে যাচ্ছি কোথায় পাওয়া যাচ্ছে। হাঁটছিলাম, হঠাৎ করে পিছনে এই পুরনো বিল্ডিংটা চোখে পড়ে গেল। বহু পুরনো একটা বাড়ি, আমি জানি না বাড়িটাতে কিছু লেখাও নেই, এখানে কোনো ইনফরমেশনও নেই, বাট দেখে কোনো রাজবাড়ির ধ্বংসাবশেষ মনে হচ্ছে আর কি। একদম পুরনো লাল ইটের বাড়ি। আলটিমেটলি মনে হচ্ছে সেই জায়গার সন্ধান পেয়ে গেছি। এই সামনেই দেখতে পাচ্ছি খেজুর রস বিক্রি করছে। শীতকালের সকালে ঠান্ডা খেজুর রস। দিদি, খেজুর রস হবে? ভালো হবে তো? আচ্ছা, আমি পুরো আমার বোতলটাই ভর্তি করছি খেজুর রস দিয়ে। 5টার সময় একটা গাড়ি আসছিল। 5টার সময়? হ্যাঁ। আচ্ছা, আরতি করে আসছিল। কি খাবে বলে? হ্যাঁ। আচ্ছা, লোকে 200 টাকার রস খেয়ে 200 টাকার গেছে রস আর নিয়েও গেছে। এখন এই পুরোটা শেষ করছি। আপনারাও যখন এরকম বেড়াতে আসবেন, হেঁটে চলে আসবেন, কোথায় খেজুর রস পাওয়া যায় দেখবেন। শীতকালের সকালে এটা একদম মিস করবেন না। দিনটা শুরু করছি হচ্ছে রামকৃষ্ণ মঠ দিয়ে। ঘাটশিলাতে এলে কিন্তু রামকৃষ্ণ মঠে অবশ্যই আসবেন, এখানকার দ্রষ্টব্য জায়গাগুলোর মধ্যে কিন্তু অন্যতম। আধ্যাত্মিকতার উষ্ণ ছোঁয়া গায়ে মেখেই শুরু হলো ঘাটশিলায় আমাদের দ্বিতীয় দিনের সকাল। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের দেখানো পথকেই পাথেয় করে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের যাত্রা শুরু হয়েছিল 1935 সালে। পরে 2004 সালে এটিকে বেলুড় মঠের শাখা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। সুন্দর বাগান দিয়ে ঘেরা মঠটিতে মন্দিরের পাশাপাশি রয়েছে দাতব্য চিকিৎসা কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণের মতো সুবিধেও। এছাড়াও এখানকার স্বামী বিবেকানন্দ ভবনে রয়েছে থাকার বন্দোবস্ত, তবে দরকার অ্যাডভান্স বুকিংয়ের। টোটো করে এবার এসে পৌঁছলাম নিরিবিলি এক পাড়ার ছোট্ট একটা বাড়ির সামনে, নাম গৌরীকুঞ্জ। কিন্তু এই অতি সাধারণ বাড়িটাই হলো বাংলা সাহিত্যের এক হৃদস্পন্দন, কারণ এখানেই থাকতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যার কলম আমাদের শিখিয়েছে দারিদ্র সুন্দর হতে পারে, প্রকৃতিও কথা বলে, আর মানুষের মনই হলো সবচেয়ে বড় উপন্যাস। এই ঘরের জানলার পাশে বসেই হয়তো লেখা হয়েছে বহু মানুষের ছুঁতে না পারা স্বপ্ন আর হারিয়ে যাওয়া বেদনাগুলোর নীরব খতিয়ান। এই উঠোনেই হয়তো কোনো গভীর রাতে জন্ম নিয়েছিল গ্রাম বাংলার নিঃশব্দ সৌন্দর্যের গোপন দলিল। হয়তো কোনো এক হারিয়ে যাওয়া বিকেলের পড়ন্ত আলোয় সুবর্ণরেখা নদীর খামখেয়ালি হাওয়া এসে ছুঁয়ে যেত এই বাগানটাকে। পাতার খসখস শব্দেই হয়তো ভেসে আসতো অপু দুর্গার খুনসুটি আর খিলখিলে হাসি। এই উঠোনের ধুলোয় যেন আজও মিশে আছে অপুর পায়ের ছাপ। তাই তো এখানে অপুর পাঠশালায় আজও বাংলা পড়ানো হয় একদম বিনা পয়সায়। ভিতরে রয়েছে একটা ছোট্ট মিউজিয়াম, যেখানে দেখতে পেয়ে যাবেন এই অমর সাহিত্যিকের ব্যবহৃত বহু জিনিস। আজ আমরা দর্শক, কিন্তু এই দেওয়ালগুলো সাক্ষী একজন মানুষ কিভাবে নিঃশব্দে সৃষ্টি করে গেছেন সাহিত্যের অমরত্ব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে রেল লাইনের সামনে এলেই কিন্তু এই স্ট্রাকচারটা দেখতে পারবেন। ভেঙে গেছে ইটের স্ট্রাকচার,
এইটার ওপরে বসেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ছেলেকে নিয়ে এইখানে ট্রেন দেখতেন। পুরো ঐতিহাসিক একটা জায়গা, মানে আমার এখানে এক্সপ্লেন করার আর কোনো ভাষা নেই। বেসিক্যালি দেখলাম, ভালো লাগলো, এটাই মনে থেকে যাবে। রাতমোহনা যাবার পথেই চোখে পড়ে গেল ভারতের শিল্পের ইতিহাসের অন্যতম এক নিদর্শন, হিন্দুস্তান কপার লিমিটেড। 1930 সালে ব্রিটিশদের তৈরি করা হিন্দুস্তান কপার লিমিটেডে পরিশোধন করা হতো মুসাবনি ও সুরাদা খনি থেকে উত্তোলিত আকরিক তামা। বছর পেরিয়ে আজ যেন পুরোটাই স্মৃতি, পুরোটাই ইতিহাস। এখন চলে এসেছি ঘাটশিলার রাতমোহনা ঝর্ণাতে। রাতমোহনা অ্যাকচুয়ালি আসার আগে থেকেই আমার খুব ফেভারিট জায়গা ছিল, মানে আর কি ভিডিও দেখে আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছিল। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন সুবর্ণরেখা নদী, আর এদিকে আপনাদেরকে দেখাচ্ছি রাতমোহনা ঝর্ণা। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, আর আমি চেয়েছিলাম নদী হতে। তবে ঝর্ণা হলেও মন্দ হতো না। সব সময় ব্যস্ত, সব সময় চঞ্চল, আর সব সময় জীবন্ত। কিন্তু অমলকান্তির মতো আমিও পারিনি। তবে রাতমোহনায় এসে ঝর্ণা আর নদীকে ছুঁয়ে দেখলাম একসাথে। সামনে চঞ্চলা সুবর্ণরেখা, গ্রামের ছোট্ট বাচ্চা মেয়েটার মতোই লাফিয়ে লাফিয়ে ছুটে চলেছে পাথরের গণ্ডি পেরিয়ে। আজ যেন শাসন না মানার দিন, আজ যেন স্রোতের সাথে বয়ে গিয়ে অনেকটা পথ পেরোবার পালা। আর ওইদিকে পাথরের গা বেয়ে নেমে এসেছে রাতমোহনা ঝর্ণা। পাহাড়ের সাজানো ব্যারিকেড টোপকে বারবার হারাতে চায় সুবর্ণরেখার কোলেই, যেন কোনো শিল্পীর ফেলে যাওয়া এক টুকরো ক্যানভাস, বা হয়তো ছোট্ট একটা কবিতা। আর তাই হয়তো এখানে বারবার ছুটে আসতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঘন্টার পর ঘন্টা ধরে নিজের কলমের রসদগুলোকে খুঁজে নিতেন এই পাহাড়, নদী আর ঝর্ণার মধ্যে থেকেই। রাতমোহনাতে আপনার এদিকে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে, এদিকে আপনার পিছনে ঝর্ণাটা, আর একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। ব্রিজটা ভেঙে গেছে বেসিক্যালি। এটা কিন্তু হিন্দুস্তান কপার লিমিটেড বানিয়েছিল এখানকার লোকজনের চলাফেরার জন্য, যারা ওখানে কাজ করতেন আর কি। এটা কিন্তু ব্রিটিশ আমলের ব্রিজ। আর বর্ষাকালে যখন নদীতে অনেক জল থাকে, জল কিন্তু এই ব্রিজটার ওপর দিয়ে যেত, আর আপনার ওপর দিয়ে কিন্তু জাহাজও যেত। আর নতুন যে ব্রিজটা, সেটা হচ্ছে এই দূরে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন। সুবর্ণরেখার মায়া কাটিয়ে আবার চলা শুরু। অটোর স্পিডোমিটারের সাথে পাল্লা দিয়েই যেন বেড়ে চলল আমাদের উত্তেজনার পারণ। কারণ এবার যেখানে পৌঁছবো, শুনেছি জায়গাটা নাকি এক্কেবারে অন্যরকম। ভাবতে ভাবতে হঠাৎই বাইরেটা যেন হুশ করে কেমন বদলে গেল। রাতমোহনা থেকে এবার চলে এসেছি আরেকটা ইন্টারেস্টিং পয়েন্টে। এই জায়গাটার নাম হলো সিদ্ধেশ্বর ধাম। বেসিক্যালি আপনাকে শালগাছের জঙ্গলের ভেতর দিয়ে যে পিছনে রাস্তাটা দেখছেন, এটা দিয়ে ট্রেক করে ওপরে যেতে হবে। ওপরে কিন্তু শিবের একটা মন্দির আছে, আর ওঠার আগে আপনাদেরকে এখানে কিন্তু এন্ট্রি করে যেতে হবে। নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো দিয়ে যেতে হবে। যাওয়ার আগে আপনি যখন এন্ট্রি করবেন, তখন কিন্তু আপনাকে এখানে একটা এরকম বিল দেবে, 30 টাকা পার গ্রুপ। ছোটনাগপুর মালভূমি। ছোটবেলায় বইয়ের পাতায় খুঁজে পেয়েছিলাম বারবার, কিন্তু এত কাছ থেকে ছুঁয়ে দেখব কখনো ভাবিনি। দুদিকে শালবন আর এবড়ো খেবড়ো পাথুরে পথ বেয়েই শুরু হয়ে গেল আমাদের সিদ্ধেশ্বর পাহাড়ের ট্রেক। নিচ থেকে ওপরে হলো 370 মিটার। তো এখন সবে শুরু করেছি। 370 মিটার এখন অনেক দেরি আর কি। আমার মনে হয় 15 মিনিট 20 মিনিট তো লাগবেই। তো আমরা 230 মিটার চলে এসেছি, এখনো পাহাড় অভিযান চলছে। পাথরগুলো দেখুন, একদম বড় বড় পাথর আর কি। খুব সাবধানে যেতে হবে এখানে। এখনো পর্যন্ত সেই লেভেলের কষ্ট কিন্তু হয়নি। আর দুদিকে কিন্তু শালের জঙ্গল। এখন ওপরে আসার পরে রাস্তাটা অপেক্ষাকৃত কিন্তু প্লেন হয়ে গেল, বাট তাও সাবধানে যেতে হবে, কারণ স্কিড করতেই পারে। এই রাস্তায় কিন্তু
স্কিড করলে এই যে এদিকে দেখুন পুরো নিচে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বর মন্দির। 10-15 মিনিট ট্রেক করে আলটিমেটলি পাহাড়ের ওপর চলে এসেছি। এখানে কিন্তু শিবের একটা মন্দির আছে, সেটাই হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির। এখন আমরা কিন্তু হিল টপে দাঁড়িয়ে আছি। সিদ্ধেশ্বর হিল থেকে এখন চলে এসেছি জাদুগোড়া রঙ্কিনী মন্দির। এখানে কিন্তু রঙ্কিনী মাতার দুটো মন্দির আছে, একটা কালকে যেটা আপনাদের দেখিয়েছি, আর একটা হচ্ছে জাদুগোড়া রঙ্কিনী মাতা মন্দির। কিন্তু যাবার আগে আমাদের এত খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলা ব্রেকফাস্টও হয়নি। তো আমরা একদম জাদুগোড়া রঙ্কিনী মাতার মন্দিরের সামনে একটা হোটেল আছে, এই যে দেখুন হোটেল আহার। এখন আহারের খুব দরকার, আর আমরা এখন নিয়ে নিয়েছি এখানে লাঞ্চে গরম গরম ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল, এখানে বাঁধাকপির সবজি দিয়েছে, আর নিয়েছি চিকেন। তো এই দিয়ে এখন চটপট লাঞ্চটা সেরে ফেলি। এবার যাচ্ছি হচ্ছে মন্দির দেখতে। এই সামনেই, এখান থেকে 100 মিটার হাঁটলেই মন্দির চলে আসবে। মন্দিরে যাওয়ার আগে কিন্তু দুদিকে এরকম বিভিন্ন দোকান বসেছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মানে আমাদের ওখানে যেরকম আর কি মন্দিরের বাইরে দোকান বসে। তো আলটিমেটলি আমি চলে এসেছি এমন একটা মন্দিরে, যেটা শুধু ঘাটশিলা না, ইন্ডিয়ার বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে পড়ে। আমার পিছনে আপনারা দেখছেন জাদুগোড়া রঙ্কিনী মাতার মন্দির। অ্যাকচুয়ালি এখানকার লোকাল মানুষদের কাছে কিন্তু খুব জনপ্রিয় এই মন্দিরটা। ভেতরে রঙ্কিনী মাতার পুজো করা হয়, যাকে বলা হয় দুর্গা বা কালীর আরেকটা রূপ। আর আরেকটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে, ভেতরে কিন্তু আপনার কোনো আইডল নেই, মানে কোনো মূর্তি নেই। এখানে কিন্তু পাথরকে পুজো করা হয়। বলা হয় এই রঙ্কিনী মাতা কিন্তু খুব জাগ্রত। আর পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ এসছেন জাস্ট একবার দর্শন করার জন্য। আর এই রঙ্কিনী মাতার মন্দিরের কথা আপনি কিন্তু আগেও শুনেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খড়গ গল্পটাতেও কিন্তু আছে। খুব উল্লেখযোগ্য একটা মন্দির। আপনি যখন ঘাটশিলা এই সার্কিটে যখন আসবেন অবশ্যই দেখে যাবেন। এখন চলে এসেছি গালুডি ব্যারেজের ওপরে, আর কিছুক্ষণ বাদে সানসেট হয়ে যাবে। দূরে আপনার পাহাড়। আর আপনাদের আগেও বলেছি, আমার ব্যারেজের যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে একটা দিকে জল অনেকটা থাকে আর একটা দিকে একদম থাকে না। বাট এখন শীতকালে যা অবস্থা, দুদিকের কোনো দিকেই প্রায় জল নেই। কিন্তু বর্ষাকালে জাস্ট ভেবে দেখুন, পাহাড় থেকে নদীগুলো নামছে, ঝর্ণাগুলো নামছে, পুরো জলে ভর্তি হয়ে থাকে। এখন এই যে দূরে আপনারা পাথরগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বর্ষাকালে একটাও দেখতে পাওয়া যাবে না। পিছনে অনেক লোক দেখছি এখানে হাঁটাচলা করছে, এখন ঠিক আছে, বাট বর্ষাকালে কিন্তু বিভৎস রিস্কি, মানে কখন জল চলে আসবে কেউ জানে না। এখন এখানে ইভিনিংটা এনজয় করছি, এরপরে আর আজকে একটাই লোকেশন বাকি। শালপিয়ালের গন্ধ গায়ে মেখেই দিব্যি কাটলো আমাদের দুটো দিন। এবার চলে এলাম আজকের শেষ ট্যুরিস্ট স্পট বৈষ্ণোদেবী মন্দিরে। হাইওয়ের ঠিক পাশে বানানো এই মন্দিরটি তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরের বৈষ্ণব দেবী মন্দিরের আদলে। ভিতরে ঢুকলেই যেন ব্যস্ত ঘাটশিলা শহরের কোলাহল ধীরে ধীরে কোথাও মিলিয়ে যায়, নেমে আসে এক অদ্ভুত শান্তি। ঘুরতে ঘুরতে হঠাৎই মনে হলো প্রকৃতির মাঝে ঈশ্বর। ঘাটশিলাতে না এলে হয়তো এমনভাবে বুঝতে পারতাম না। গুড মর্নিং। ঘাটশিলাতে অসাধারণ দুটো দিন কাটাবার পর এবার কিন্তু নেক্সট ডেস্টিনেশন। পিছনে আমার হোমস্টে রিভার ফ্রন্ট। আচ্ছা, একটা কথা বলে দিই, এই সামনে যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু আপনারা গাড়ি পার্ক করে দিতে পারবেন। তো গাড়ির সেফটি সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এবার বেরোনো যাক। আমি গাড়িটা বের করে সামনে রেখেছি। তো এখন যাব হচ্ছে আরও একটা নতুন ডেস্টিনেশন, দুয়ারসিনি। এখান থেকে 30 কিলোমিটারের মধ্যে। তো নেক্সট পার্টে আপনাদের সাথে কিন্তু দুয়ারসিনি ঘোরার অভিজ্ঞতাও শেয়ার করে নেব। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরছি দুয়ারসিনির ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।